কম্পাউন্ড পাথ, কিভাবে কম্পাউন্ড পাথ তৈরি করা যেতে পারে তা এখন আমরা দেখব। অ্যাপ্লাই ফিল রুলস টু কম্পাউন্ড পাথ। দুইটি উপায়ে আমরা কম্পাউন্ড পাথ এর উপর অ্যাট্রিবিউট প্যানেল থেকে কমান্ডটি প্রয়োগ করতে পারি। নন জিরো ওয়েডিং ফিল রুল, ইভেন ও ফিল রুল। এই অবজেক্টটির ক্ষেত্রে বিবেচনা করা যাক। প্রথমে আমরা অ্যাট্রিবিউট প্যানেলটি নিয়ে আসব। এখান থেকে এই অবজেক্টটি একটা সাধারণ অবজেক্ট। দেখুন কিভাবে এই অবজেক্টটি আবার তৈরি করা যেতে পারে। এ হচ্ছে আমাদের অবজেক্টটি। এখানে দেখা যাচ্ছে অবজেক্টটির ভিতরে পাথটি ব্যবহৃত হয়েছে এবং এই পাথের ভিতরে যে ফিল অংশটুকু রয়েছে সেগুলো কমন অবস্থায় রয়েছে। অর্থাৎ অন্যান্য অবজেক্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম যে কমন অংশটুকু কিভাবে ডিভাইড করতে হয়, কিভাবে কম্পাউন্ড শেপে পরিণত করা যেতে পারে, কিভাবে অ্যাড করা যেতে পারে, কিভাবে সাবস্ট্রাক্ট করা যেতে পারে। এই ক্ষেত্রে আমাদের অবজেক্টটিকে কম্পাউন্ড পাথ হিসেবে তৈরি করতে হলে এটাকে সিলেক্ট করে অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক অথবা Ctrl+8 এর সাহায্যে এটিকে কম্পাউন্ড পাথ হিসেবে তৈরি করতে সক্ষম হবে। এখানে দুইটি উপায়ে কম্পাউন্ড পাথ হিসেবে তৈরি হবে, যা আমরা একটু আগে জেনেছি। প্রথমেই অর্থাৎ ডিফল্ট সেট হিসেবে নন জিরো ওয়েডিং রুল হিসেবে কম্পাউন্ড পাথটি তৈরি হয়েছে। তারপর রয়েছে দ্বিতীয়টি অর্থাৎ ইভেন ওড ফিল রুল। নিচে আমরা একটি নোটের জন্য অর্থাৎ এই সম্পর্কিত তথ্য লেখার জন্য এই অংশটুকু রয়েছে। তারপর এখানে লক্ষ্য করুন দুটি অপশন, অর্থাৎ এইখানে যে বিন্দুটি লক্ষ্য করা যাচ্ছে সেই বিন্দুটি মিডল পয়েন্টের যে বিন্দুটি সেটি, অথবা এটিকে আমরা বাদ দিতেও পারি। এখানে লক্ষ্য করা যাক ইভেন ওড ফিল রুলের সাহায্যে কি ঘটতেছে, কমন অংশটুকু অটোমেটিক্যালি বাদ যাচ্ছে। অর্থাৎ কম্পাউন্ড পাথ হিসেবে তৈরি করার পর এই অবজেক্টটির এই ধরনের অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। এখন আমাদের রিভার্স অপশন পেতে হলে অর্থাৎ পিছনের দিকে যাওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করা যেতে পারে। তো দেখা যাক আরেকটি অবজেক্টের ক্ষেত্রে। এখানে তিনটি অবজেক্ট রয়েছে। অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক। তিনটি অবজেক্টকে আমরা কম্পাউন্ড পাথ হিসেবে তৈরি করার পর অবজেক্টটি ইন্টারসেক্ট এবং সাবস্ট্রাক্ট দুটি দেখা যাচ্ছে। এখন এই অবজেক্টটিকে রিভার্স করার জন্য এখান থেকে আমরা যে কোনো একটি বাটনে ক্লিক করব। এখানে দুটি অপশন লক্ষ্য করা যাচ্ছে। এর স্ট্রোক পয়েন্টটি যদি আমরা ইনভ্যালিড করে দেই অর্থাৎ বাদ দিয়ে দেই তাহলে এটি ওভারপ্রিন্ট স্ট্রোকটি চলে যাবে এবং ফিল অপশনটি বাদ দিয়ে দিলে ওভারপ্রিন্ট ফিল অপশনটি চলে যাবে। এখন এই অবস্থায় অবজেক্টটিকে রিলিজ করার জন্য অর্থাৎ রিলিজ কম্পাউন্ড পাথ Alt+Shift+Ctrl+8 প্রেস করে পূর্বের অবস্থায় ফিরে যেতে সক্ষম হব। মেথডস ফর কাটিং, ডিভাইডিং অ্যান্ড ট্রিমিং অবজেক্টস। কিভাবে বিভিন্ন ধরনের অবজেক্টগুলোকে কাটতে পারি, ডিভাইড করতে পারি অথবা ট্রিম করতে পারি। ডিভাইড অবজেক্ট বিলো কমান্ড, কাট পাথ অ্যাট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট বাটন, নাইফ টুল, সিজার টুল, split into grid command, compound paths and compound shapes, pathfinder effect, clipping mask। এই 8টি উপায়ে বিভিন্ন ধরনের অবজেক্টগুলোকে কাটতে পারি, ট্রিম করতে পারি অথবা ডিভাইড করতে পারি। এখন দেখব এই অবজেক্টটিকে কিভাবে স্প্লিট ইনটু গ্রিড অর্থাৎ গ্রিডে কিভাবে ভাগ করা যেতে পারে। এখানে রয়েছে রো এবং কলাম নাম্বার। রো নাম্বার বৃদ্ধি করা যাক, কলাম নাম্বার বৃদ্ধি করা যাক। প্রত্যেকটি কলাম এবং রো এর মধ্যবর্তী যেই পরিমাণ ফাঁকাটুকু তা কমানোর জন্য হাইট, ওয়াইড অথবা গাটার চেঞ্জ করতে পারি। হাইট এবং ওয়াইড পরিবর্তন করলে তার সাথে সাথে গাটার এর পরিমাণও কমতে থাকে এবং বাড়তে থাকে। টোটালি চেঞ্জ করার জন্য এটি আমরা ব্যবহার করতে পারি। সাধারণত এর পয়েন্ট 1.98 থাকে। এই অপশনটি আমরা ব্যবহার করতে পারি গ্রিড লাইনের জন্য। সব কাজ শেষ করে ওকে করব। এভাবে বিভিন্ন ধরনের অবজেক্টকে গ্রিড লাইনে ভাগ করে সেগুলোকে বিভিন্ন ক্যালেন্ডার বা বিভিন্ন ধরনের গ্রিড লাইন ব্যবহার করা হয় এই ধরনের উপযোগী কাজের জন্য এগুলোকে ব্যবহার করতে পারি। সার্কেলের জন্য আমরা যদি পাথ স্প্লিট ইনটু গ্রিড ব্যবহার করি, দেখুন এটা অটোমেটিক্যালি এক্ষেত্রে স্কোয়ারে পরিণত হয়ে যাচ্ছে।
কোনো অবজেক্টকে ভাগ করার জন্য ওই অবজেক্টটির উপরে যা দিয়ে ভাগ করব সেই অংশটুকু রেখে সিলেক্ট করে অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্ট বিলো, অর্থাৎ এর পিছনে যে অবজেক্টটি থাকবে সেটিকে ডিভাইড করার জন্য ডিভাইড হয়ে গেল। এই পোর্শনটুকুকে ডাইরেক্ট সিলেকশন টুল অথবা সিলেকশন টুল দিয়ে যে কোনো একটি দিয়ে টান দিয়ে নিয়ে এসে আমরা দেখতে পারি যে এটি ডিভাইড হয়েছে কিনা। লক্ষণীয় বিষয়, ডিভাইড হওয়ার পর যে অবজেক্টটি ডিভাইড হয়েছে সে অবজেক্টটির একটি পাথ তৈরি হয়েছে, পাথটির সাথে এই ডিভাইড অংশটুকু যুক্ত হয়েছে। অ্যাড সাইন, এটিকে বৃদ্ধি করা যাক, Ctrl+Shift+O, আউটলাইন ক্রিয়েট করলাম। তারপর এটিকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর আমরা এখন দেখব এই অবজেক্টটির উপর সিজার টুলটি দিয়ে কিভাবে কাটা যায়। সিজার টুল দিয়ে কাটতে হলে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলটি ব্যবহার করতে হবে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার জন্য। সিজার, অবজেক্টটি যে অ্যাঙ্কর পয়েন্ট দুটি আমরা সিলেক্ট করলাম কাটার জন্য তা কেটেছে কিনা তা বোঝার জন্য এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আবার সিলেক্ট করে কাটা হলো। এখন দেখা যাচ্ছে এই অবজেক্টটি সিজার টুলের সাহায্যে বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা কেটে ফেলতে পারি। তাছাড়া এই একই কাজ এখান থেকে এই বাটনের সাহায্য করতে পারি। তা করার জন্য অ্যাঙ্কর পয়েন্টটিকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। যে অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করলাম, ডিলিট, কেটে ফেললাম। সেম রেজাল্ট পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে যে সিজার টুলটি রয়েছে সেই টুলের সাহায্যে যেভাবে কাজ করা হয়েছে সেই টুলটির এবং এখানকার যে বাটনটি লক্ষ্য করা যাচ্ছে সিজার বাটন একই ধরনের কাজ করছে। এবার দেখা যাক আরেকটি অবজেক্টের ক্ষেত্রে এই অবজেক্টটির উপর ইরেজার টুলটি দিয়ে কিভাবে আমরা ইরেজ করতে পারি। Shift+E এর সাহায্যে ইরেজার টুলটিকে আমরা সিলেক্ট করতে পারি। আপনার যেভাবে খুশি সেভাবে ইরেজ করতে পারবেন যে কোনো অবজেক্টের ক্ষেত্রে, কিন্তু কোনো টেক্সটের বেলায় ইরেজ করতে গেলে তা ইরেজ হবে না। কিন্তু যে কোনো অবজেক্ট অর্থাৎ টেক্সটটিকে যদি আমরা অবজেক্ট হিসেবে পরিণত করি, অর্থাৎ Ctrl+Shift+O, আউটলাইন ক্রিয়েট করার পর এটি এখন অবজেক্ট হিসেবে আচরণ করতেছে, আমরা এর যে কোনো পোর্শনকে ইরেজ করতে পারি। খুব সহজে ইরেজ হয়ে যাবে। এই টুলটিকে মডিফাই করার জন্য অর্থাৎ এর ডায়ামিটারটিকে ছোট বড় করার জন্য এখান থেকে ডায়ামিটার ভেরিয়েশন দেখতে পারি। এখানে রয়েছে এর অ্যাঙ্গেল, রাউন্ডনেস এবং এর ভেরিয়েশনগুলো ফিক্সড আকার রয়েছে। যদি র্যান্ডমলি ব্যবহার করতে চাই তাহলে এর একটি স্লাইডার আমরা পাবো। এই স্লাইডারটি দিয়ে এর অ্যাঙ্গেল ভেরিয়েশনগুলো করে নিতে পারবো। যেহেতু অ্যাঙ্গেল ভেরিয়েশন প্রয়োজন হচ্ছে না কারণ এর অ্যাঙ্গেলটি রয়েছে 0। আর রাউন্ডনেস অর্থাৎ দেখুন এই অবস্থায় 14 রাউন্ডনেস নিয়ে অবজেক্টগুলোকে যদি ইরেজ করা হয় সেক্ষেত্রে এর আচরণটি কি দাঁড়ায়। এ হচ্ছে আমাদের ইরেজ টুলের বিভিন্ন ধরনের ভেরিয়েশন থেকে পাওয়া টুলটির মডিফিকেশন, অথবা আপনার কাজ শেষে এটিকে রিসেট করে নিতে পারেন, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। ডায়ামিটারটিকে আর একটু ছোট করা যাক। দেখুন ডায়ামিটারটিকে ছোট করলে কি অবস্থা দাঁড়াচ্ছে। এক একটি অবজেক্ট আলাদা হয়ে যাবে, অবজেক্টগুলো আলাদা হয়ে দেখাবে আপনাদের সামনে। আরেকটি অবজেক্ট দেখা যাক।
মনে হচ্ছে যেন এই অবজেক্টটিকে এভাবেই তৈরি করা হয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ডায়ামিটারটিকে বৃদ্ধি করে নেবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। আরেকটি টুল রয়েছে, তা হচ্ছে নাইফ টুলটিকে সিলেক্ট করে যে কোনো অবজেক্টগুলোকে সিলেক্টেড অথবা আনসিলেক্টেড অবস্থায় বিভিন্নভাবে কাটতে পারি। এই অবজেক্টটিকে স্ট্রেট কাটার জন্য Alt+Shift প্রেস করে স্ট্রেট যেভাবে খুশি সেভাবে কাটা সম্ভব। আপনার প্রয়োজন অনুযায়ী অবজেক্টগুলোকে কেটে নেবেন। এখন এই অবস্থায় পূর্বের মতো বিভিন্ন ধরনের শেপ পরিণত করতে সক্ষম হবেন। কোনো অবজেক্টকে ক্লিপিং মাস্ক হিসেবে তৈরি করতে হলে, যেমন এই সিম্বলটিকে আমরা ক্লিপিং মাস্ক হিসেবে তৈরি করব, সার্কেল নেই, সার্কেল দিয়ে অথবা 1 পিটি নিতে পারি। এটি ফিল এবং স্ট্রোক ব্যবহার করা হোক না কেন, ফিল এবং স্ট্রোক দুটি মাস্ক অবস্থায় থাকবে। অর্থাৎ এখানে যেই সাদা অংশটুকু দেখা যাচ্ছে তার ভিতরে আমাদের পিছনের যে অবজেক্টটি রয়েছে তা দেখা যাবে এবং বাইরের বিষয়গুলোকে সে ঢেকে ফেলবে। এভাবে সে মাস্ক তৈরি করবে। তো দেখা যাক মাস্ক তৈরি করার জন্য অবজেক্টগুলোকে সিলেক্ট করে নিতে হবে। অবজেক্ট, ক্লিপিং মাস্ক, মেক অথবা Ctrl+7। এখন মাস্কটিকে অ্যাডজাস্ট করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি। এই অবস্থায় আমরা সিম্বলটিকে এডিট করতে সক্ষম হব এখানে এই বাটনে ক্লিক করে, অথবা এখান থেকে সিম্বলের নেমটি পরিবর্তন করে তা ব্যবহার করতে পারবো। অবজেক্ট, ক্লিপিং মাস্ক, এডিট, এটিকে এডিট করতে সক্ষম হব। অর্থাৎ মাস্কটিকে আমরা এডিট করে নিলাম। এই অবস্থায় আমরা এটিকে ক্লিপিং সেট হিসেবে জানব এবং এটি যে মাস্ক অবস্থায় রয়েছে তা লেয়ার প্লেট থেকে এখানে ডট যে চিহ্নগুলো দেখা যাচ্ছে এর মাধ্যমে সহজেই বুঝতে হবে যে এটি এখন মাস্ক অবস্থায় রয়েছে। কোনো গ্রুপিং অবজেক্টগুলোকে মাস্ক হিসেবে তৈরি করতে হলে লক্ষ্য করা যাক কি ধরনের অবস্থা। এখানে টোটাল 4টি অবজেক্ট রয়েছে যেটি দিয়ে মাস্ক তৈরি করব সেটি সহকারে। সাধারণত যেই অবজেক্টটি দিয়ে আমরা মাস্ক হিসেবে তৈরি করব সেটি অবশ্যই ভেক্টর হতে হবে এবং সেটি উপরে থাকতে হবে। অর্থাৎ যে অবজেক্টগুলোর উপরে এটা মাস্ক হবে সেটা সবার উপরে হতে হবে। এখন এই 4টি অবজেক্টগুলোকে একত্রে সিলেক্ট করে অবজেক্ট, ক্লিপিং মাস্ক, মেক, Ctrl+7। দেখুন 4টি অবজেক্ট একটি গ্রুপে পরিণত হয়েছে এবং প্রত্যেকটি গ্রুপের নিচে ডট ডট লাইন দেখাচ্ছে, অর্থাৎ এগুলো ক্লিপিং মাস্ক হিসেবে রয়েছে। ক্লিপিং মাস্কটিকে এডিট করার জন্য লেয়ার প্লেট থেকে প্রত্যেকটি অবজেক্টকে আলাদাভাবে এখানে ক্লিক করে সিলেক্ট করে তা পরিবর্তন করতে পারি, অর্থাৎ এর অবস্থান এবং সাইজ পূর্বের মতো পরিবর্তন করা সম্ভব। এখন এই পুরো ক্লিপিং মাস্কটিকে সিলেক্ট করার জন্য গ্রুপ এবং এখানে ক্লিক করে তা সিলেক্ট করা সম্ভব। তাছাড়া এটিকে এখান থেকে এডিট করা সম্ভব। একই মাস্ক থেকে বিভিন্ন প্রকারের অবজেক্টগুলোকে বের করে আনার জন্য লেয়ার প্লেটটি ব্যবহার করা যেতে পারে। লেয়ার প্লেট থেকে যে মাস্কটি ভিতরে আমাদের অবজেক্টটি রয়েছে সে অবজেক্টটিকে গ্রুপ থেকে, অর্থাৎ মাস্কটি যে গ্রুপিং অবস্থায় আছে তা থেকে লেয়ারের যে কোনো অবস্থানে আমরা ছেড়ে দেব। যেহেতু এখানে লেয়ার দুটি রয়েছে, আমরা লেয়ার 1-এর ভিতরে যে গ্রুপিংটা রয়েছে তা নিয়ে কাজ করতেছি। এখন মাস্ক থেকে বের হয়ে এসেছে, মাস্কের ভিতরে এটি নেই। পরবর্তীতে কোনো অবজেক্টগুলোকে মাস্কের ভিতরে প্রবেশ করানোর জন্য সেই গ্রুপের ভিতরে লেয়ার প্লেটের সাহায্যে ঢুকিয়ে দিলে সেটি মাস্ক ক্লিপিং সেট হিসেবে কাজ করবে। তো এইভাবে বিভিন্ন ধরনের অবজেক্টকে পরবর্তী অবজেক্টগুলোর সাথে মাস্ককে এভাবে কাজ করানো সম্ভব। পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য ক্লিপিং মাস্কটিকে Ctrl+Alt+7 প্রেস করে এটিকে রিলিজ করাতে পারি। দেখুন এখানে যে অবজেক্টটি মাস্ক হিসেবে ব্যবহৃত হয়েছে সেই অবজেক্টটির ফিল এবং স্ট্রোক দুটি নান রয়েছে। এভাবে বিভিন্ন ধরনের ক্লিপিং মাস্ক তৈরি করে কাজ করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে এই মাস্কগুলো আমাদের সহায়তা করে থাকে অবজেক্টের
পোর্শনগুলোকে হাইড করার জন্য। এখন আপনার কোনো অবজেক্টকে অপাসিটি ক্লিপিং মাস্ক হিসেবে তৈরি করতে চাইলে পূর্বের ন্যায় ট্রান্সপারেন্সি প্লেট থেকে আমরা এই অপাসিটি মাস্কটিকে তৈরি করতে সক্ষম হব। কিভাবে অপাসিটি মাস্ক তৈরি করা হয় তা ট্রান্সপারেন্সি প্লেট এর অপশনে বিভিন্ন ধরনের কাজগুলো দেখে নিন।